আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়াটা একটু দেখো আজকে ক্রোমাটোগ্রাফি যেটা এইটাও এক ধরনের পৃথকীকরণ পদ্ধতি। দেখো এটা কিভাবে করা হয়। ক্রোমাটোগ্রাফির একটা ভিডিও তোমরা দেখতে পারো এখানে। Chromatography is a technique used for separating a chemical mixture into its components. Chromatography is based on the fact that different chemicals pass through certain types of liquid or solid substances at different rates. For example, you have 4 similar blue ink pens and you wish to find out which of the 4 pens' ink is similar to the ink from a pen that was used to create a writing sample. The ink sample can be determined by paper chromatography. Take a rectangular, white filter paper that will easily fit into a beaker. With a pencil, draw a horizontal line on one end of the paper. On the line, mark a dot with each of the pens to provide a sample of ink. Mark another dot with the pen which was used to create the writing sample. Note the dot as X for the pen used to write the sample and number the additional dots as 1, 2, 3 and 4 to identify the other pens. Suspend the paper in the beaker containing a solvent, such as acetone. Ensure that the paper is dipped in the solvent and that the solvent level is below the pencil line. As the solvent is absorbed and moves up the paper through capillary action, you will observe the components of the ink begin to bleed. The ink mixtures separate into different spots. After the solvent reaches the top of the paper, remove the paper to dry. The location of the ink dots will reveal which of the 4 pens has the same ink as the one used to create the writing sample. The distance traveled by the substance relative to the solvent is a constant for a particular compound as long as everything else is constant. It can be found by using the formula RF is equal to distance traveled by substance divided by distance traveled by solvent. The paper chromatography technique is used for chemical analysis in scientific research, medical testing, and industrial processes. ক্রোমাটোগ্রাফির যে মূল ব্যাপারটা এই যে দেখো এখানে ছবি দিয়ে দেখিয়েছি। দেখছো একটা পদার্থ এই যে এইখানে একটা পদার্থ রাখা হয়েছে। ধরো এটা একটা উদ্ভিদের পাতার রস হতে পারে। তো পাতার মধ্যে কি সবুজ ক্লোরোফিল থাকে না? হ্যালো, জি স্যার। তো স্যার এমনি তো ক্লোরোফিল। হ্যাঁ, আমরা আলাদাভাবে তো ক্লোরোফিল দেখি না, কিন্তু পাতার থেকে আমরা ইচ্ছা করলে ক্লোরোফিলটা আলাদা করতে পারি। এখন কিভাবে আলাদা করব? এই দেখো এটাকে আলাদা করলে এই যে এই পাশে সবুজ হিসেবে ক্লোরোফিলটা আলাদা হয়, তাই না? তো এখন এখানে দুটো দশা থাকে, একটা হলো চলমান দশা আর একটা হলো স্থির দশা।
তো এরকম একটা লম্বা নলের মধ্যে নিচে এখানে বালি, তারপরে এর সবার নিচে তুলা, আর এইখানে একটা স্টপ কক থাকে, এটাকে বলা হয় স্টপ কক। এই স্টপ কক দেখো এখন বন্ধ অবস্থায় আছে। আর এইটা কি অবস্থায় আছে? এটা হলো খোলা অবস্থায় আছে। এইটাও খোলা অবস্থায় আছে, এইটাও খোলা অবস্থায় আছে। এইটা যখন এই যে দেখো এইখানে এর মাঝখানে একটা ছিদ্র থাকে, ওইটা যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে এই নলের সাথে, তখন এটা বন্ধ থাকে। আর এটাকে ঘুরিয়ে যখন 180 তলে করা হয়, তখন দেখো এইটা 180 তলে হয়েছে না, একই সমতলে। আর এটা কি 90 ডিগ্রি কোণে আছে। এটা কি বুঝতে পেরেছো? হ্যালো? স্যার সবগুলো তো একই রকমই দেখা যাইতেছে আমাদের কেন এখানে। না? না, এই নবটাও নিচের দিকে ঝুলানো আছে, আর এইটাও নিচের দিকে ঝুলানো আছে। তাহলে এই দুটো একই 180 ডিগ্রি কোণে আছে না? আর এইখানে স্যার আপনি কি চাবিটার কথা বলতেছেন না, ঘোরানোর চাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, চাবির মাথাটা দেখো, চাবির মাথাটা আর এই নিচের নলটা একই দিকে আছে না? হ্যাঁ তখন পানি পড়বে। আমরা যখন ট্যাপ দিয়ে যখন আমরা পানি ঢালি, আমরা ওই যে কলটাকে ঘুরাই না, ঘুরাইয়া যখন এটার মধ্যে একটা ফুটা থাকে, ওইটা যখন এই নলের সাথে মিলে যায় তখন পানি পড়ে। আবার যখন এইটা ঘুরাইয়া আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আনি, তখন কি হয়? পানি পড়া বন্ধ হয়ে যায়। তো এখন এই নলের মধ্যে মনে করো আমরা যে বস্তুটা এখানে দেখো, এটাকে বলা হয় কলাম ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফি। এখন এইখানে দেখো, এখানে দিয়েছি আমরা তুলা, তারপর দিয়েছি বালি, তারপরে আমরা তোমার এইখানে স্যার এখানে স্থির দশার চলন দশাটা কি সেটা তো জানি না। আচ্ছা, উপর থেকে যদি আমি একটা জিনিস ঢালি, এই নল দিয়ে নিচের দিকে আসবে না? হ্যাঁ নিচের দিকে আসবে, তাই তো? এখন এই নলের ভিতরে যদি আমি বালু ভরে রাখি, বালু কি চলবে? পানি ঢাললে বালু দিয়ে পানি চলে আসবে, বালুটা স্থির হয়ে থাকবে না? জি স্যার। তুলা, এখানে যদি তুলা দিয়ে রাখি, তুলার ফাঁকে ফাঁকে পানিটা চলে আসবে। তো পানিটা হবে এখানে চলমান, আর বালুটা কি হবে? স্থির। স্থির। আর এই পুরা কলামটাকে যদি আমি সিলিকা জেল, সিলিকা জেল চিনো? সিলিকা জেল, সিলিকা না জেল হলো ওই যে দেখবা যে তোমরা ওষুধের কৌটার ভিতরে একটা ছোট্ট বালিশের মতো একটা জিনিস থাকে, ওটার ভিতরে পাথর স্যার কণা যেগুলোর দেওয়া। ভিতরে গোল গোল বিভিন্ন হ্যাঁ মেডিসিন থাকে ভালো থাকার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা হলো সিলিকা জেল বলে। তাইলে এই পুরা কলামটার নিচে আমি দিলাম তুলা, তারপরে দিলাম বালি, তারপরে দিলাম সিলিকা জেল। বুঝতে পেরেছো? হুম। তাইলে এখন উপরে আমি যে পদার্থটাকে আলাদা করব, তার উপাদানগুলো আলাদা করব, সেইটার ফুটা দিলাম। এই যে দেখো, এই ড্রপারের মাধ্যমে কি করলাম আমরা? ওই পদার্থটার ফুটা দিয়েছি। এটা কি কালার দেখা যায়? ব্রাউন কালার দেখা যায় না? হ্যালো? জি স্যার, খয়েরি কালারের। হ্যাঁ, তাইলে এইটা দেখো, এই খয়েরি কালারের বস্তুটাই হলো আমার স্যাম্পল, মানে যেখান থেকে আমরা ওই উপাদানগুলোকে আলাদা করব। হুম, এখন এই স্যাম্পলটা এই যে ড্রপারের মাধ্যমে আমরা এখানে রাখতেছি, তাই না? এখন রাখার পরে এই যে স্যাম্পলটা আমরা এখানে ড্রপার দিয়ে আমি এখানে রাখছি, এই যে ফোটা ফোটা এটা এখানে রেখেছি। তো এখন উপর থেকে যদি আমি অ্যালকোহল সচল দশা, আমি পানি না দিয়ে উপর থেকে আমি কি দিলাম? ধরো অ্যালকোহল। অ্যালকোহল দিতে পারি, পানিও দিতে পারি, কোনো অসুবিধা নাই। তো এখন অ্যালকোহল যদি আমি উপর দিয়ে এই বিকার থেকে ঢালি, তাহলে অ্যালকোহল আস্তে আস্তে ওই পদার্থটার মধ্য দিয়ে নিচের দিকে এরকম সরে আসবে না? জি স্যার। তো এখন অ্যালকোহলে, আচ্ছা এইখানে তাইলে এই স্থির দশা হলো কি আমার? সিলিকা জেল। আর
সচল স্যার দশা হল দ্বিতীয় চিত্রটার মধ্যে তিনটা জিনিস দেখা যাচ্ছে, প্রথমে পানি, তারপরে একটা লাল উপাদান, তারপরে হলো আপনার সবুজ উপাদান। স্যার লালটা কি? এর মানে এখানে যে এই জন্য তো এটাকে ক্রোমাটোগ্রাফি বলা হয়, যে একটা পদার্থের মধ্যে ধরো ফলের ফলের যেমন ধরো কাঁচা থাকলে সবুজ, পেকে গেলে কি হয়, কমলা বর্ণ হয় বা কমলা লাল বর্ণ হয়। হয়। তাইলে একটা একটা ফলের ভিতরে সবুজ উপাদানও থাকে আবার লাল উপাদানও থাকে, তাহলে ক্লোরোফিল, জ্যান্থোফিল, ক্রোমোফিল এইসব পদার্থগুলো থাকবে না? অর্থাৎ যখন সবুজের পরিমাণ বেশি থাকে তখন লালটা বোঝা যায় না, তখন আমরা বলি এটা কাঁচা। আর যখন ক্লোরোফিলটা আস্তে আস্তে কমে গিয়ে তোমার ক্রোমোফিল যেটা সেটার পরিমাণ বেড়ে যায়, যেমন ফল পাকলে ক্লোরোফিল ডেস্ট্রয় হয়ে যায়, আর ক্রোমোপ্লাস্টিক যেটা ক্রোমোপ্লাস্ট সেইটা অক্ষত অবস্থায় থেকে যায়, তখন ফল লাল হয়ে যায়। তো বাহির থেকে মানুষ কি করে, ফল পাকানোর জন্য একটা মেডিসিন দিয়ে ক্লোরোফিলটাকে ডেস্ট্রয় করে দেয়, তখন এটা অটোমেটিক্যালি হলুদ বা লাল হয়ে যায়। তাইলে প্রত্যেক উদ্ভিদ বা পদার্থের মধ্যে কি আছে, সবুজ, লাল, তারপর বিভিন্ন রঙের পদার্থ আছে। এখন এগুলিকে আমরা আলাদা আর অ্যালকোহল বা পানি যোগ করার পরেই কি সবগুলো আলাদা হওয়া শুরু করবে, মানে হ্যাঁ, প্রত্যেকটা উপাদান? কারণ হলো এক একটা উপাদান অ্যালকোহলে এক এক ভাবে দ্রবীভূত হয়, বুঝতে পেরেছ? এখন যেটা বেশি দ্রবীভূত হয় সেটা অ্যালকোহলের সাথে বেশি যাবে, নিচের দিকে নামবে, আর যেটা কম দ্রবীভূত হবে সেটা কম পিছনে পড়ে থাকবে। আচ্ছা, আমি মনে করো এই উপাদান হলো এখানে কয়টা, একটা সবুজ, একটা কমলা, আর একটা হলো মানে নীল, পানি রং নীল। তাই না? এখন দেখা যাচ্ছে যে সবুজ উপাদানটা এই অ্যালকোহলের মধ্যে, এটাকে ইলুয়েন্ট বলে, এটাকে ইংরেজিতে কি বলা হয়, ইলুয়েন্ট, মানে সচল দশাটা। আচ্ছা, এখানে দুটো দশা, এটা কি বুঝতে পেরেছো? যে একটা হলো এই কলামের মধ্যে স্থির অবস্থায় আছে, এটাকে আমরা বলি স্থির দশা বা স্টেশনারি ফেজ, আর যেটা চলে অর্থাৎ উপর থেকে নিচের দিকে নামে, ক্রমাগত নামতেই থাকে, ধরো এখানে পানীয় হতে পারে একটা চলমান দশা, অ্যালকোহল হতে পারে, এসিটুন মানে জৈব দ্রাবক, কি হতে পারে, জৈব দ্রাবক, যার মধ্যে ওই পদার্থগুলো যেগুলো আলাদা হবে সেগুলো কম বেশি দ্রবীভূত হয়, মানে কেউ বেশি দ্রবীভূত হয়, কেউ কম দ্রবীভূত হয়। তো যে বেশি দ্রবীভূত হয়, এখন অ্যালকোহল তো ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকবে না। আমি যদি এটা খুলে দেই, এখানে জি স্যার। চাবিটা খুলে দেই, একটা বড় নলের পানি নিয়ে আমি এই চাবিটা খুলে দিলে এই পানি নিচের দিকে নামতে থাকবে না? হ্যালো, আর এখানে স্যার যদি যেখানে স্যার ওই জেলগুলো ছিল সেগুলো কি থাকবে নাকি ওগুলো হ্যাঁ, সরে যাবে? না স্থির দশায় তো এখানে দেখো, এটা যাতে না পড়ে এখানে না আমরা সাপোর্ট দিয়ে দিচ্ছি বালু তুলা, হ্যাঁ। তাইলে জেল তো স্থির, এটা পড়বেই না। কিন্তু জেলের ফাঁকে ফাঁকে ওই ফাঁক দিয়ে কি হবে, অ্যালকোহলটা এরকম ঘুরে ঘুরে এই ফাঁক কণার ফাঁক দিয়ে দিয়ে এরকম ভাবে ঘুরে ঘুরে নিচের দিকে নামতে থাকবে, তাই না? জি স্যার। তো এখন মনে করো তুমি আস্তে আস্তে যত ঢালবা অ্যালকোহল আস্তে আস্তে নিচের দিকে নামবে না? তো নিচের দিকে নামার সময় কি হবে, এগুলিকে পৃথক করে নিয়ে আসবে, তখন দেখা যাবে যে এই যে উপাদানগুলো আমি নিয়েছিলাম নমুনার, তার যে উপাদানগুলো বিভিন্ন বর্ণে কি হয়ে গেছে, পৃথক হয়ে গেছে। একটা সবুজ, ওই যে যত সময় যাচ্ছে দেখো সবুজটা নিচে নামতেছে, তারপরে আসতেছে কমলাটা, তারপর আসতেছে নীলটা। এখন সবুজটা যখন এদিক দিয়ে আসবে, এই যে নিচে চলে আসলো, তখন আমি কি করব, এইটা আস্তে আস্তে এখানে টেস্ট টিউবের মধ্যে বা আমি একটা গ্রাহক রাখলে এটার মধ্যে জমা হবে না সবুজটা? তাহলে সবুজ পাস হওয়ার পরে আমি এটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে আমি অন্য আরেকটা টিউব এখানে নিয়ে আসলাম। অন্য আরেকটা টিউব যদি নিয়ে আসি, তাহলে তখন আস্তে আস্তে লালটা দ্বিতীয় টিউবে জমা হবে, তারপরে সর্বশেষ হবে নীলটা। এইভাবে আমরা কি করতে পারি, তাইলে এটাকে ক্রোমাটোগ্রাফি বলছি কেন, কারণ ক্রোম শব্দের অর্থ হলো বর্ণ, ক্রোম মানে কি, বর্ণ। বর্ণ। তো এই বর্ণভিত্তিক পৃথকীকরণ, ক্রোমাটোগ্রাফিকে কি বলা হয়, বর্ণভিত্তিক
পৃথকীকরণ। পৃথকীকরণ। হ্যাঁ, তাইলে এই বর্ণভিত্তিক পৃথকীকরণ অনেক রকমের হতে পারে। এই জিনিসটাকে আমরা এখন এই ছবির মাধ্যমে যেটা দেখাচ্ছি এটাকে বলা হয় কলাম ক্রোমাটোগ্রাফি। কলাম, আচ্ছা এখানে, ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ এইখানে আমি দেখিয়েছি যে এখানে কি কি জিনিস আছে। এইটা হলো একটা লম্বা কাঁচ নল বা বুরেট, এটাকে আমরা বলি বুরেট। এই বুরেটের মধ্যে আমরা এখানে সিলিকা জেল নিব আমরা স্থির দশা হিসাবে। আচ্ছা এখানে অধিশোষণ বলা হয়, এই যে এই পদার্থগুলো নামার সময় স্থির দশা কি করে টেনে ধরে ওদের, বুঝতে পেরেছ? এই সিলিকা জেলের মধ্য দিয়ে যাওয়ার সময় সিলিকা জেল কি করে টেনে ধরে। এখন যারে বেশি জোরে টেনে ধরবে সে পিছিয়ে পড়ে যাবে, আর যারে যে কম টান অনুভব করবে সে দ্রুত নামবে। নিচে নামতে থাকবে। হ্যাঁ, তো এই জিনিসটাকে বলা হয় অধিশোষণ। এটাকে ইংরেজিতে কি বলা হয়? অ্যাডজর্পশন। অ্যাডজর্পশন, অধিশোষণ। অধিশোষণ মানে একেবারে পুরোপুরি শোষণ না, কিছু নামার সময় কিছু কিছু টান অনুভব করা। আচ্ছা টান অনুভব করে কেন? যে জিনিসটা নামে সেটাও তো পোলার হয়। আবার সিলিকা জেল মানে কি? সিলিকন ডাইঅক্সাইড, এটা কি পোলার না? বা অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, বুঝতে পেরেছ? তো অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড হলো একটা পোলার। তাইলে এর মধ্য দিয়ে এই স্থির দশা দিয়ে যদি কোনো একটা জিনিস নামতে থাকে তখন কি হয়? এই স্থির দশা দ্বারা ওই যে উপাদানগুলো নামবে তারা কম বেশি আকর্ষিত হয়। এখন যে জোরে আকর্ষিত হয় সে পিছিয়ে পড়ে যায়, আর যে কম জোরে আকর্ষিত হয় সে আগে চলে যায়। যেমন দেখো এখানে সবুজ ক্লোরোফিলটা আগে চলে গেছে। তারপরে এখানে এটা একটা ক্রোমোফিল, ক্রোমোপ্লাস্ট বলে এটাকে, মানে রঙিন উপাদান। এইটাও একটা রঙিন উপাদান। তাহলে উদ্ভিদের মধ্যে যে রংগুলো হয়, সবুজ রং কিসের জন্য হয় বলতো? ক্লোরোফিলের জন্য। আর জ্যান্থোফিল বলে একটা জিনিস আছে, সেটার জন্য হয় হালকা হলুদ। হ্যাঁ, যেমন ফল পাকলে হালকা হলুদ হয় না, তারপরে অথবা কমলা কালার হয় অথবা লালও হয়। ক্রোমোপ্লাস্টের ভিতরে পড়ে না সবগুলা হ্যাঁ রং? স্যার ক্রোমোপ্লাস্টের ভিতরে পড়ে না সব ধরনের রং? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিকুইড ক্রোমোপ্লাস্টেরই আবার সাদা। বিভিন্ন রং হতে পারে, তাই না? হ্যাঁ। আর জ্যান্থোফিলটা মনে হয় সাদা না? আমি তো বায়োলজি এগুলো খুব ভালো লিউকোপ্লাস্ট পারি না। তো সাদা। এখন জ্যান্থোফিল তো পড়ি নাই। শুধু হ্যাঁ, লিউকোপ্লাস্ট যেটা আছে থাকে সেটা আছে থাকে সাদা বর্ণের। জ্যান্থোফিল। আর কোনো জ্যান্থোফিল, বর্ণ নেই। আচ্ছা ক্রোমোপ্লাস্ট আরেকটা হলো, যাই হোক ক্লোরোপ্লাস্ট। এটা তোমরা পড়বে। ক্রোমোপ্লাস্ট যেটার জন্য বর্ণ হয় উদ্ভিদের। হুম। তো আর ক্লোরোফিলের জন্য কি হয়? সবুজ রং হয়। তো তাইলে একটা পদার্থের মধ্যে কি কি উপাদান আছে সেগুলোকে আমরা কি করতে পারি? এই ক্রোমাটোগ্রাফির মাধ্যমে আমরা আলাদা করতে পারি, বুঝতে পারি? এই যে দেখো এখানে আমি ক্রোমাটোগ্রাফি সম্পর্কে ডিটেলস লিখে রেখেছি, একটু পড়ো, আমাকে একটু বলো দেখি। এটা বাংলাতে কি বলা হয়? বর্ণচিত্রণ। ইংরেজিতে হলো ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, গ্রিক ক্রোমা অর্থাৎ কালার থেকে ক্রোমাটোগ্রাফি। এই জিনিসটা একটু পড়ে শোনাও আমাকে, ক্রোমাটোগ্রাফি কি, এবং এটা ক্রোমা মানে কালার, আর গ্রাফিন মানে হলো রাইট মানে গ্রাফ। হ্যাঁ, এবং এটা আবিষ্কার করেছে শ্যাময়নোভিচ। সবেট। হ্যাঁ, এই নামটা এই অনেকে অনেক রকমের উচ্চারণ করে। সবেত, কেউ বলে সবেত, কেউ সবেতই আমরা উচ্চারণ করব। হ্যাঁ, একজন রাশিয়ান উদ্ভিদবিদ। সে আসলে ওই যে উদ্ভিদের মধ্যে যে উপাদানগুলো আছে এগুলোকে পৃথক করার জন্যই এটা। স্যার এখানে ক্রোমাটোগ্রাফি তো পৃথক করবে কিন্তু এখানে রং দেখা যাবে, এজন্য তো স্যার এটা বর্ণচিত্র না? হ্যাঁ, তাইলে দেখো এটা 1900 সালের চতুর্থ দশকে ব্রিটিশ রসায়নবিদ, আরো অনেকে এটার উপরে কাজ করেছে পড়ে। তারপরে
কোন ক্ষেত্রে আমরা ক্রোমাটোগ্রাফি ব্যবহার করি? এটা দেখো, যখন কোনো জৈব নমুনায় প্রায় একই দ্রাব্যতা ও স্ফুটনাঙ্ক, মানে এমন যে যেই জিনিস পদার্থগুলো আছে প্রত্যেকের দ্রাব্যতা একই, হ্যাঁ, আলাদা করা যায় স্ফুটনাঙ্ক একই, তাইলে আমরা তো স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা আলাদা করতে পারবো না। তখন আমরা চিন্তা করব যে তাদের অণুর বৈশিষ্ট্যটা মনে হয় কিছুটা পার্থক্য আছে, পোলারিটির মধ্যে কিছু পার্থক্য আছে, তখন আমরা ক্রোমাটোগ্রাফির মাধ্যমে। তো ক্রোমাটোগ্রাফি কত রকমের হতে পারে? এই যে দেখো, ক্রোমাটোগ্রাফির মধ্যে স্টেশনারি বা স্থির দশাটা কি, এটা কি বুঝতে পেরেছো? আর একটা হলো চলমান দশা বা মোবাইল ফেজ। তো ওই যে আমরা যে কলাম ক্রোমাটোগ্রাফি দেখালাম, সেখানে সিলিকা জেল, তুলা, বালু, এগুলি হলো স্থির দশা। হ্যাঁ, আর তোমার এখানে পানি অথবা যে দ্রাবকটা আমরা উপর থেকে ঢালবো, সেটা হলো চলমান দশা। তো দ্রাবকের কাজ হলো যে এটা উপর থেকে নিচের দিকে নামার সময় ওই যে যেই উপাদানগুলো আছে তাদেরকে সচল করা, নিয়ে আসা, নিচে নামানো। তো নিচে নামানোর সময় স্থির মাধ্যমে আবার কি হয়, ওরা বাধাপ্রাপ্ত হয়। তো যে বেশি এটাকে ইংরেজিতে বলা হয় অধিশোষণ, মানে উপাদানগুলো নিচের দিকে নামার সময়ে স্থির মাধ্যম কি করে, তাদেরকে একটু টেনে ধরে, হ্যাঁ হ্যাঁ আকর্ষণ করে। তো আকর্ষণ করার ফলে দেখা যাবে যার প্রতি আকর্ষণটা বেশি সে ধীরে ধীরে নামে। ক্লিয়ার? আচ্ছা, তো এখন দেখো ক্রোমাটোগ্রাফি কয় রকমের, একটু এখানে দেখো। একটি উল্লেখযোগ্য ক্রোমাটোগ্রাফি: কলাম ক্রোমাটোগ্রাফি, পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি, গ্যাস ক্রোমাটোগ্রাফি। হ্যাঁ, এই পাতলা স্তরকে ইংরেজিতে বলা হয় টিএলসি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। কলাম ক্রোমাটোগ্রাফি, এটা তো সিসি বলি। পেপার ক্রোমাটোগ্রাফি, আরেকটা হলো গ্যাস ক্রোমাটোগ্রাফি। এখন কলাম ক্রোমাটোগ্রাফি হলো অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, আরেকটা হলো বন্টন ক্রোমাটোগ্রাফি। এই ক্রোমাটোগ্রাফি ইয়ের উপরে, ওই যে সচল আর স্থির দশার উপর ভিত্তি করে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অধিশোষণ ক্রোমাটোগ্রাফি, আর একটা হলো বন্টন ক্রোমাটোগ্রাফি। এখন এখানে যে চার ভাগে ভাগ করছে, এটা কিসের উপরে উল্লেখ করে? হ্যাঁ স্যার, এখানে যে চার রকমের ক্রোমাটোগ্রাফি দেখাইছে, এটা তাহলে কিসের উপর ভিত্তি করে বানানো? এটা হলো যে আমরা যে যেই জিনিসটা ব্যবহার করি, যেমন ধরো কলাম, ওই যে আমি যেই স্তম্ভ ব্যবহার করেছি, আমি যে ওই যে নলটা ব্যবহার করছি, এটা একটা কলাম না, উপর থেকে খাড়া নিচের দিকে, হ্যাঁ এইটা। আর আরেকটা হলো পাতলা, ওই যে জীববিজ্ঞানের তোমরা স্লাইড দেখো না, স্লাইড যদি আমরা ব্যবহার করি বা পাতলা কাগজ যদি ব্যবহার করি, থিন লেয়ার মানে পাতলা একটা স্তর ব্যবহার করলাম, আমরা কলাম না ব্যবহার করে একটা কাগজের শীট ব্যবহার করলাম, তাইলে ওইটাকে আমরা বলি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি। বুঝতে পেরেছো? থিন লেয়ারের মধ্যেও পেপার একটা, পেপার ক্রোমাটোগ্রাফিও এক ধরনের ক্রোমাটোগ্রাফি। পেপার কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি না? সেলুলোজটা কি একটা কেমিক্যাল, তাই না? তো পেপারের সুবিধা হলো যে বাহির থেকে আর কোনো জিনিস লাগাতে হয় না। আচ্ছা, আমরা যে কাগজ দেখি, কাগজ যদি পানিতে চুপ দেই, খাড়া করে ধরে, তাহলে পানি আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকে না? হ্যাঁ, উপর থেকে ভিজা শুরু করে, তাই না? তো তাইলে এখানে দেখো, কাগজটা হলো স্থির, আর পানি যে উপর দিকে উঠতে থাকে এটা হলো চলমান দশা, আরেকটা হলো স্থির দশা। আচ্ছা, কাগজ না দিয়ে যদি আমি তেলের মধ্যে যদি কাগজটা চুপ দিই, তাহলে তেল উপর দিকে খাড়া উপর দিকে উঠতে থাকে না? তো তাইলে এই পেপার ক্রোমাটোগ্রাফিটা হলো ওই বেসিসে করা হয়। আর টিএলসিটা হলো এই একটা কাচের পাতলা স্লাইডের মধ্যে বা প্লাস্টিক স্লাইডের মধ্যে আমরা ওই যে কেমিক্যাল লাগিয়ে একটা পাতলা স্তর বানাবো, তারপরে সেটাকে আমি দ্রাবকের মধ্যে যদি চুপ দেই, তাহলে সেটা হবে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। তারপর হলো গ্যাস ক্রোমাটোগ্রাফি। মনে করো একটা নলের ভিতরে যে পদার্থটা আলাদা করব,
সেটা নলের মধ্যে রেখে বা একদিক থেকে গ্যাস সাপ্লাই দিলে অন্য দিক দিয়ে গ্যাস বেরোবে না, তখন ওই গ্যাসটা হলো সচল দশা, আর ওই যে মাঝখানে যে নলের মধ্যে রাখা হয়েছে সেটা হলো স্থির দশা। এই তো এখানে কলাম ক্রোমাটোগ্রাফি একটু আগে আমি পড়িয়েছি। এখানে কলাম ক্রোমাটোগ্রাফিতে কি করা হয়, লম্বা একটা বুলেট, বুলেট কি দেখছো তোমরা ল্যাবরেটরিতে, লম্বা লম্বা কাঁচ নলের, এটা আমাদের না ল্যাবে আছে বুলেট। হ্যাঁ, তো এটা একটা কাচের নল, এটা নিচে একটা স্টপ কক থাকে যেটা দিয়ে পানি ফোঁটা ফোঁটায় ঢালা যায়। আচ্ছা, তো তারপরে দেখো এই কলাম ক্রোমাটোগ্রাফিটা আমি বললাম। আচ্ছা, এখন যেই এই যে চলমান দশা যার মাধ্যমে একটা জিনিসকে আমরা আলাদা করি, সচল দশা, এটাকে বলা হয় ইলুয়েন্ট। ইলুয়েন্ট এটাকে কি বলা হয়, ইলুয়েন্ট। আর হ্যাঁ, আর ইলুয়েন্টের মাধ্যমে আমি যে জিনিসটা আলাদা করি এটাকে বলা হয় ইলিউশন। ইলুশন, দেখছো এই যে যেটা আলাদা করলাম, এখানে সবুজ ক্লোরোফিলটা আলাদা করেছি, তো এটা হলো ইলিউশন। হ্যাঁ, ইলুয়েন্ট এবং ইলিউশন এই জিনিসটা, মানে যার মাধ্যমে আলাদা করি তাকে বলি আমরা ইলুয়েন্ট, আর যেটা আলাদা হয় সেটাকে আমরা বলি ইলিউশন। বুঝতে পেরেছো? এই যে দেখো এখানে এই উপাদান থেকে আমরা সবুজটা এই টেস্ট টিউবে পেয়েছি, এই সবুজটা হলো ইলুয়েশন, আর উপর দিয়ে আমরা কি যোগ করতেছিলাম, ইলুয়েন্ট। এটা অ্যালকোহল হতে পারে, এটা পানি হতে পারে, এটা অ্যাসিটন হতে পারে, অর্থাৎ এটা একটা দ্রাবক। এখানে এই যে বিকারে পানিটা তো আমার এই দ্রবটা মানে আমি দিলাম এখানে, হুম এটার সাথে মিক্সড হয়ে গেল, তাহলে আমি স্যার বিশুদ্ধ উপাদানটা পাবো কিভাবে? বুঝতে পারে নাই। স্যার পানি বা অ্যালকোহলটা আমি ঢাললাম না ওই হুম যে ব্রাউন কালারের উপাদানটার উপরে, হুম হুম তাহলে স্যার এখন তো এটা পানির সাথে মিক্সড হয়ে গেছে, তখন যখন এটা নিচে নামবে আলাদা আলাদা আমি জারের না, মধ্যে এটাকে এইটা নিব। তো শোনাও, এই তরলের বৈশিষ্ট্য কি, সবসময় নিচের দিকে প্রবাহিত হওয়া, তাই না? এখন এইটা যখন এই এর ভিতর দিয়ে নিচে যাবে তখন এইটাকে নিয়ে যাবে, এই যে এখানে যে উপাদানগুলো এগুলোকে নিচের দিকে নিয়ে যাবে এটা যাওয়ার সময়। আমার তাহলে কথা স্যার হলো, শোনো, এই দ্রাবকে তো এইটা হলো জৈব দ্রাবক, আর এইখানে জৈব পদার্থ আছে না, হ্যাঁ তাইলে জৈব দ্রাবকে কি হয়, জৈব পদার্থ দ্রবীভূত হয়, তাই না? তাইলে এখানে জৈব পদার্থগুলো নিচে নামার সময় এটার সাথে মিশে নিচের দিকে চলে যাবে না? আচ্ছা, নিচের দিকে চলে গেলে আলাদা হবে আবার কিসের টানে, ওই স্থির দশার টানে। এখানে যে স্থির মাধ্যম আছে সে কি করবে, যাওয়ার সময় কোনোটাকে বেশি টেনে ধরবে আবার কোনোটাকে কম টেনে ধরবে, অর্থাৎ যাকে বেশি টেনে ধরবে সে পিছনে থাকবে, আর যাকে কম টেনে ধরবে, এই টেনে ধরাটাকে আমরা বলি অধিশোষণ। এটাকে টেনে ধরাটাকে আমরা কি বলি, অধিশোষণ। আচ্ছা, এইটা দেখো এখানে। তারপরে দেখো পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি। পাতলা স্তর হলো এরকম একটা স্লাইড, এই স্লাইডের মধ্যে আমরা কি করি, কিছু কেমিক্যাল লাগিয়ে একটা স্লাইড বানাই, তারপরে এখানে ওই যে দেখো উপর থেকে ডালতাম, এবার হলো নিচে রাখছি। হ্যাঁ রাখা অবস্থায়। হ্যাঁ, নিচে একটা পাত্রের মধ্যে আমি এই দ্রাবকটা রেখেছি। তাইলে এটা চলমান হলো কিভাবে, এটা তো স্থির না, এখন এই এই দ্রাবকের বৈশিষ্ট্য কি, এই প্লেট দিয়ে আস্তে আস্তে উপর দিকে ওঠা। আচ্ছা, কোনো একটা জিনিস আমি তো বললাম, একটা কাগজ যদি তুমি এরকম একটা জিনিসে রাখো তাহলে কাগজটা ভিজে আস্তে আস্তে উপর দিকে উঠবে না? তো কাগজের পরিবর্তে আমি এখানে একটা পাতলা প্লেট রাখছি, তাইলে প্লেটের মধ্যে একটা কেমিক্যাল লাগানো আছে, তাইলে কি হবে, এই দ্রাবকটা আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে। এটা দিয়ে, এটাকে বলা হয় কেপিলারিটি, মানে তোমার এমন একটা জিনিস আমি এখানে লাগিয়েছি যে সূক্ষ্ম ছিদ্র হয়েছে, ওই ছিদ্র দিয়ে কি হয়, পানি সহজেই বা কোনো দ্রাবক সহজে উপর দিকে উঠতে পারে। কাগজের মধ্যে যে ছিদ্র আছে ওই ছিদ্রগুলো দিয়ে কি হয়,
এগুলোকে ফিল আপ করতে থাকে পানি। তো যত খালি থাকে খালি ফিল আপ হতে থাকে এবং আস্তে আস্তে এটা উপর দিকে উঠতে থাকে। কাগজ কেন ভিজে যায় পানি দিয়ে, সরে যায় কেন? আমরা তো হাত দিয়ে কাগজে পানি সরাই না। না, এখন কেন সরে যায়? কারণ কাগজের মধ্যে ক্যাপিলারিটি মানে সূক্ষ্ম জালি আছে সেলুলোজের, ওই ছোট ছোট ফাঁক দিয়ে কি করে পানি উপর দিকে উঠে যায়। ওইখানে বায়ুচাপ কাজ করে না। কি করে না? বায়ুচাপ কাজ করে না। বুঝতে পেরেছো? যে ক্ষুদ্র ছিদ্র দিয়ে, আচ্ছা আমরা যদি না বায়ুচাপ না, এখানে মধ্যাকর্ষণ শক্তিটা কাজ করে না, বায়ুচাপ কাজ করে, কিন্তু মধ্যাকর্ষণটা কাজ করে না, নিচের দিকে যে নামার যে ইয়াটা কাজ করে না। যেমন দেখো, হ্যাঁ, ছোট্ট একটা জিনিসকে পানি ভর্তি করে যদি একটা গ্লাসকে আমরা পানির উপরে উঠাই রাখি, তাহলে পানি কি পড়ে যায়? পড়ে যায় না, অনেক উপর পর্যন্ত পানি উঠে থাকে না বাতাসের চাপে। আমরা যদি কাত করে একটু বাতাস ঢুকাই দিই তখন পানিটা পড়ে যায়। তো কাগজের ভিতরে কি আছে? এরকম সেলুলোজ ফাঁকা ফাঁকা জায়গা আছে, ক্যাপিলারি বলে এটাকে। ওই ক্যাপিলারিটির কারণে তোমার এবং বায়ুর চাপের কারণে কি হয়, ওই ফাঁক দিয়ে পানি উপর দিকে উঠতে থাকে। ওইখানে এই যে জি এর জন্য কিন্তু আগে তো মধ্যাকর্ষণ শক্তি টান দিয়ে নিচের দিকে নামিয়ে দিত, সেটা আর এখানে পারে না। বুঝতে পেরেছো? বড় বড় ফুটা হলে এখানে জি কাজ করে, আর ছোট ফুটা হলে সেখানে ওজনটা তেমন একটা ফ্যাক্টর না। এই কারণে কাগজ যদি আমরা পানিতে ধরে রাখি তাহলে পানি উপর দিকে উঠতে থাকে। বুঝতে পেরেছো? তাইলে সেখানে কাগজের পরিবর্তে আমরা একটা কাচের প্লেটের মধ্যে যদি আমরা এরকম আঁশযুক্ত একটা পদার্থের আবরণ দেই, তাইলে কি হবে? শুধু কাগজ না, এটা প্লাস্টিক বা কাচের একটা প্লেট, এটার মধ্যে আবার কাগজ বা সেলুলোজ এরকম সিলিকা এইটাকে বলা হয় থিন লেয়ার প্লেট। ক্রোমাটোগ্রাফি। না, পাতলা প্লেটটা এটা আগে আমরা তৈরি করব। বুঝতে পেরেছো? তৈরি করে আমরা এখানে দ্রাবকটা রাখবো, রেখে এটাকে যদি আমি খারাপভাবে রাখি, আর যে বস্তুটা আলাদা করব সেটার একটা ফোঁটা দিয়ে নিব এখানে উপরে, এই জায়গায় কি করব, একটা ফোঁটা দিব, মানে যেটাকে আলাদা করব, নমুনার স্পট। তাইলে এই দ্রাবকটা যখন উপর দিকে উঠবে তখন এর কেমিক্যাল গুলো কি হবে, এই দ্রাবক টেনে উপর দিকে নিয়ে যাবে না? এই যে দ্রাবক উপরে উঠতেছে, উপরে উঠতেছে, এবং এইখানে যে উপাদানগুলো ছিল সেগুলি কি করছে, পৃথক করে নিয়ে যাচ্ছে। যেমন দেখো এখানে আস্তে 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 দেখো লাল এবং নীল এই দুটো উপাদান আলাদা হয়ে গেছে, আর দ্রাবক এই পর্যন্ত উঠে গেছে। একটা জিনিস যে পানির সাথে যে উপাদান বেশি দ্রবীভূত হবে সেটা তাড়াতাড়ি উপরের দিকে উঠবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই যে থিন লেয়ারের মধ্যে যে বস্তুটা লাগিয়ে রাখছিলাম সে কিন্তু স্থির উপাদান, সে কিন্তু আবার টেনে ধরবে উপর দিকে, তো দুইটাকেই টানবে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোনোটা ধীরে উঠবে, কোনোটা দ্রুত উঠবে। এখানে দেখো এই যে দ্রাবক তো বেশি উপরে উঠবে না, দ্রাবক সবার উপরে উঠবে, তাইলে এইটাকে আমরা বলি দ্রাবক ফ্রন্ট। এটা হলো উপাদান এর দূরত্ব, আর এইটা হলো উপাদান, সরি এখানে আমরা এটাকে ধরেছি দ্রাবক ফ্রন্ট, এইটা হলো উপাদান বি আর এইটা হলো এ। এই যে দেখো এখানে, তাহলে এভাবে আমরা এই প্লেটের মধ্যে কি করতে পারি, উপাদানগুলোকে আলাদা করতে পারি। এটাকে বলা হয় টিএলসি। এটাকে কি বলা হয়? টিএলসি। আর অধিশোষক বলতে বুঝতে পেরেছো? অ্যাডজর্পশন, অধিশোষণ। শোষণ এবং অধিশোষণ এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। অধিশোষণ মানে কি, একটা জিনিস টেনে ধরা, টেনে টেনে তার গায়ে লাগিয়ে রাখা, এই জিনিসটাকে আমরা বলি অধিশোষণ। বুঝতে পেরেছো? হালকা ভাবে লাগিয়ে রাখা। আর শোষণ হইলে একবারে ভিতর দিকে ঢুকে যাওয়া, আর অধিশোষণ হলো তার গায়ের মধ্যে
সাজিয়ে থাকা। হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডজর্পশন। অ্যাডজর্পশন একটা হলো অ্যাবজর্পশন, আর একটা হলো অ্যাডজর্পশন বা কেমিজর্পশন, অধিশোষণটাকে। তো তুমি এগুলো একটু এই আমার শীতকাল করে এগুলো একটু করতে হবে তোমাদের। স্যার, হ্যাঁ বলো। কলাম ক্রোমাটোগ্রাফির মধ্যে তো স্যার আমরা উপাদানগুলোকে আলাদাভাবে পাবো, মানে সংরক্ষণ করতে পারবো, হ্যাঁ, কিন্তু আর স্যার এখানে হলো প্লেটের এটার মধ্যে, মধ্যে শোনো, তো এখানে হলো প্লেটের বিভিন্ন জায়গায় এরা জমা হবে। তারপরে ওই প্লেট থেকে ওই যেই জায়গায় জমা হলো ওই অংশটা কেটে আমি নিয়ে নিব। বুঝতে পেরেছো? যে জায়গায় জমা হলো ওই অংশটা আমরা কি করব, প্লেটের উপর থেকে ওইটা সংগ্রহ করব। সংগ্রহ করে আমরা সেইটা দ্রবীভূত করে সেখান থেকে আলাদা করব। হ্যাঁ, তো টিএলসির ব্যবহার সহ আছে। পেপার ক্রোমাটোগ্রাফিটা দেখো, এখানে পেপার ক্রোমাটোগ্রাফিটাও সেম টিএলসির মতোই, কিন্তু এটা হলো বন্টন ক্রোমাটোগ্রাফি। এই যে দেখো পেপার ঝুলিয়ে দিয়েছি আমি, আর এইখানে আমি দাগ দিয়ে একটা যে বস্তুটা আলাদা করব সেটা ফোঁটা দিয়েছি, আর এইখানে হলো একটা দ্রাবক রেখেছি। তাহলে এইটা হলো পেপার, পেপারের মধ্যে পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে এখানে একটা ফোঁটা দিয়েছি। পেপার। তারপরে আর এইখানে নিচে আমি রেখেছি দ্রাবক। বুঝতে পেরেছো? তাইলে দ্রাবক কি হবে, আস্তে আস্তে উপর দিকে উঠতে থাকবে। এই যে দেখো এখানে এই ছবিটাতে দ্রাবক উপর দিকে উঠার সময় কি করবে, এই যে এই বস্তুগুলোকে আলাদা করে ফেলবে। এ বি সি এই তিনটা উপাদানকে পরস্পর থেকে আলাদা করলো। তাইলে এই উপরের দ্রাবকের উপরের অংশটাকে আমরা বলি দ্রাবক ফ্রন্ট, আর এ উপাদানের অতিক্রান্ত দূরত্ব হলো ডিএ, বি উপাদানের ডিবি, তাই না? আর এইটা হলো আমার স্টার্টিং পয়েন্ট। আচ্ছা, এখানে আমরা কি গ্রাফাইট, এই কাঠ পেন্সিল দিয়ে দাগ দিতে হবে, কিন্তু কলম দিয়ে দাগ দিলে হবে না, কারণ কলমের কালির মধ্যে অনেক উপাদান আছে। বুঝতে পেরেছো? কেন কাঠ পেন্সিল দিয়ে দিতে হবে? কাঠ পেন্সিলের মধ্যে আছে গ্রাফাইট, হ্যাঁ, কার্বন। এই কার্বন ছাড়া আর কিছুই নাই। অতএব এই জন্য আমরা কাঠ পেন্সিল দিয়ে এখানে দাগ দিব। হ্যাঁ, কিন্তু আমরা এখানে কলম দিয়ে দাগ দিলে হবে না। এইটা হলো আমার যেখানে স্পটটা দিয়েছি, ফোঁটাটা নমুনার। হ্যাঁ, তো দিয়ে দ্রাবক হিসেবে কি কি ব্যবহার করা যাবে? এটা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ব্যবহার করি অ্যালকোহল, তারপরে অ্যাসিটুন, পেট্রোল এবং পানি। তো পানির দ্রবণ। আচ্ছা, এখানে পেপার ক্রোমাটোগ্রাফিটা হলো বন্টন ক্রোমাটোগ্রাফি। বন্টন ক্রোমাটোগ্রাফি, আচ্ছা, আমি যে ফোঁটা দিলাম এই ফোঁটার মধ্যে কি আছে? এটা তো পানির দ্রবণ। তাহলে পানি, আর এখানে আছে অ্যালকোহল। অ্যালকোহল নিলে অ্যালকোহলের মধ্যেও পানি আছে, তাই না? তাইলে এই কাগজ দিয়ে পানি যেই জোরে উঠবে, অ্যালকোহল কি তার চেয়ে বেশি জোরে উঠবে না? এখন এই উপাদান যেটা, ওই যে আমি যে নন স্টেট ডিস্ট্রিবিউশন সূত্র বলছিলাম, যে এই যে বস্তুটা আমরা পৃথক করব, তার তার একটা উপাদান হয়, দেখা যাবে যে পানিতে বেশি দ্রবণীয়, দ্রাবকে পানিতে কম দ্রবণীয়, দ্রাবকে বেশি দ্রবণীয়। তাহলে যেটা দ্রাবকে বেশি দ্রবণীয় সেটা দ্রাবকের সাথে উঠে যাবে, আর পানিতে যেটা দ্রবণীয় সেটা, পানি যেহেতু ধীরে চলবে তাহলে পানি এটা পিছে পড়ে যাবে। বুঝতে পেরেছ? এখানে দেখো যেটা দ্রাবকে দ্রবণীয় বেশি, এটা উপরে উঠে গেছে বেশি, আর যেটা দ্রাবকে কম দ্রবণীয় একটু নিচে আছে। এটা বন্টন ক্রোমাটোগ্রাফি বলা হয়। অর্থাৎ এই উপাদানগুলো দ্রাবক আমরা ব্যবহার করেছি, দ্রাবকের মধ্যে কম বেশি দ্রবীভূত হয়। বুঝতে পেরেছ? তো এই কারণে যেমন পানিতে যে পরিমাণে দ্রবীভূত হয় তার চেয়ে বেশি দ্রবীভূত হয় দ্রাবকে। তাইলে এই দ্রাবক এবং পানি উভয়ই কাগজ দিয়ে উপর দিকে উঠতে থাকে। বুঝতে পেরেছ? তো তাইলে দেখা যাবে যে দ্রাবকে যেটা বেশি দ্রবণীয় সেটা বেশি উপরে উঠবে, আর যেটা পানিতে অল্প একটু থেকে যাবে। বুঝতে পেরেছ?
তাইলে এইখানে কি হয়, একটা উপাদান পানি এবং দ্রাবকের মধ্যে বন্টিত হয়, এই জন্য এটাকে বলা হয় বন্টন ক্রোমাটোগ্রাফি। পেপার ক্রোমাটোগ্রাফিটা হলো বন্টন ক্রোমাটোগ্রাফি। তো এইটাও তোমাকে দেখতে হবে। হ্যালো, দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, স্যার আপনি কি এই ম্যাথের কথাই বলছিলেন? হ্যাঁ হ্যাঁ স্যার আপনি কি এই ম্যাথমেটিক্স এর কথাই বলছিলেন, এই যে আরে হ্যাঁ, এইটা হলো রিটার্ডেশন ফ্যাক্টর। রিটার্ডেশন ফ্যাক্টরটা কি? এখন মনে করো একটা জিনিস যখন দ্রাবকের মধ্য দিয়ে উপর দিকে উঠতে থাকে পেপারের মধ্যে, এখন পেপারের যে সেলুলোজটা থাকে সেটা কি করে, এটাকে টেনে ধরে রাখে না পিছনের দিকে? হ্যাঁ তাইলে ওই যে পিছনের দিকে টেনে ধরার যে ক্ষমতাটা, সেটি হলো রিটার্ডেশন ফ্যাক্টর। রিটার্ডেশন তো বুঝতে পারছো যে মন্দন, অর্থাৎ তার গতিটাকে হ্রাস করার। আর উপরে উঠতে দিবে না, তাদেরকে ধরে রাখবে। হ্যাঁ, মানে তো এখন দেখো একটা জিনিসের রিটার্ডেশন ফ্যাক্টর কিভাবে এই যে এইটা হলো তার ফোটার জায়গা, এই ফোটার জায়গা থেকে এ কি পরিমাণ উঠলো, ডিএ পরিমাণ উপর দিকে উঠলো, আর দ্রাবক উঠলো কতটুকু, ডিএস। তাহলে দ্রাবকের অণুর তুলনায় ডিএ কতটুকু উপরে উঠছে, এটা কতটুকু উঠছে, দ্রাবকের অণু দেখো এখানে অতটুকু উঠছে। তাহলে দ্রাবকের অতিক্রান্ত দূরত্ব বা দ্রাবক ফ্রন্টের দূরত্ব বাই ফোটার স্থান থেকে ওই উপাদানটার দূরত্ব। তাহলে এ রিটার্ডেশন ফ্যাক্টর কি হবে, ডিএ বাই ডিএস, ডিএ বাই ডিএস। আবার বি এর রিটার্ডেশন ফ্যাক্টর হবে ডিবি বাই ডিএস। ইয়েস, আবার এই সি এর রিটার্ডেশন ফ্যাক্টর হবে ডিসি বাই ডিএস।